তালাশের 95তম পর্ব শেষ করার সময় বলেছিলাম রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধানের সবগুলো পথে হাঁটা শেষ করার আগেই আমাদের পথ রোধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বলেছিলাম রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধানের সবগুলো পথেই হাঁটা শেষ করতে চাই আমরা। আমাদের অনুসন্ধান চলবে, আপনারা তথ্য দিন। এরপর 96তম পর্বে বাড়ি ভাড়া নিয়ে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যেকার দ্বন্দ্বের মতো সামাজিক সংকট নিয়ে কাজ করেছি আমরা। কিন্তু মাঝখানের সময়টাতে রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধান থেমে থাকেনি। তাই তালাশের এবারের পর্বে আবারও রেলের তেল বিক্রি করলেন কয় লিটার? এটা থানার ওসি থেকে দেখা গেল সিপাহী কনস্টেবল পর্যন্ত সব কিনে নিয়েছে। এটা মান্থলি করে নেওয়া হয়েছে। আপনারা কথা বলেন, রাখেন কথা বলেন। মাঝখানে 1 মাস চলে গেছে। তালাশের 95তম পর্বে রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কি কি ঘটনা ঘটেছিল অথবা কি কি তথ্য বেরিয়ে এসেছিল সেগুলো কি আপনারা করতে না পারেন, তাহলে চলুন আবারও তার ছোট্ট একটা অংশ দেখে আসি। রেলের তেল চুরি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে নাটোরের আব্দুলপুর রেল স্টেশনের তেল চোরা কারবারিদের হামলার শিকার হয় তালাশ টিম। সেটা আপনারা তালাশের 95তম পর্বে দেখেছিলেন। সেই ঘটনার পর মামলা হলে গ্রেফতার হয় আলতাফ, সামাদ সহ 3 জন হামলাকারী। তারপর 1 মাসেরও বেশি সময় হয়ে গেলেও ঘটনার মূল হোতা জামশেদ আর হাফিজুল সহ অন্য আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। একটা ঘটনা একটা টিভি চ্যানেলে আঘাত করছে, সেই আসামি কোন সাহসী এলাকায় থাকে। পরিবেশটা একটু যখন নর্মাল হবে তখনই আসামি ধরা সম্ভব হবে। ঘটনার দিন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কিছু পুলিশ সদস্য হামলাকারীদের পক্ষে অবস্থান নেয়। অনুসন্ধান বলছে রেলের তেল চোর সিন্ডিকেটের সাথে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সখ্যতা আছে মাসোহারার হিসেব নিকেশ। আচরণ তো খারাপ করছি না, আমার মনে হয় না আচরণ খারাপ করছি। আপনি আপনার রেকর্ড আছে সেটা দেখাবো আমি আপনাকে? থাকতে পারে, এখন আমি তো ওইভাবে করিনি। রেল লাইন যেমন সারা বাংলাদেশে বিস্তৃত, রেলের তেল চুরির সিন্ডিকেটেরও বিস্তার সারা বাংলাদেশেই। আগের পর্বে তালাশের অনুসন্ধানের ক্ষেত্র ছিল পশ্চিমাঞ্চল, আর এবারের পর্বে পূর্বাঞ্চলে বিস্তৃত রেলের তেল চুরির সিন্ডিকেটগুলো নিয়ে অনুসন্ধান করেছে তালাশ টিম। পুরো দেশকে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল এই দুটি অংশে ভাগ করে বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম পরিচালিত হয়। দুই অঞ্চলেরই বিভিন্ন স্পটে জ্বালানি তেল চুরির মহোৎসব চলে। পশ্চিমাঞ্চলে 20 থেকে 25টি আর পূর্বাঞ্চলে আছে আরো 15 থেকে 20টি তেল চুরির স্পট। এর মধ্যে চট্টগ্রামের মাস্তাননগর, চিন্তির আস্তানা, সরসাদি, গুণবতী এবং পাহাড়তলী লোকোশেড, নরসিংদীর রায়পুরার শ্রীনিধি, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, সাটিয়াঝুরি রেলওয়ে স্টেশন এবং সুতাং রেল স্টেশন, ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা, দুবলা আউটার সিগন্যাল এবং আখাউড়া স্টেশন পূর্বাঞ্চলের সবচেয়ে বড় তেল চুরির স্পট। কোড্ডা স্পটের তেল চুরির সিন্ডিকেটের মূল হোতা সোহরাব। এই জায়গাটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেষ সীমানায়। কয়েকশো গজ পরেই আখাউড়া উপজেলার শুরু। কোড্ডা কেবিন নামেই বেশি পরিচিত। এখানেই কয়েক যুগ ধরে চলে আসছে রেলের তেল চুরির মহোৎসব। কোড্ডার পাশেই দুবলা, রেলের আউটার সিগন্যাল এখানে। 2 স্থানীয় ট্রেন থামে আর তেল নামে ড্রামে ড্রামে। দুটি স্পট একজনই চালায়, সে হলো সোহরাব। এখন মালবাহী ট্রেন থেকেই বেশি তেল চুরি হয়। শুধু রাতেই নয়, দিনে দুপুরেও এখানে ব্যারেলের পর ব্যারেল তেল বিক্রি করে ট্রেনের চালকরা। আর এসব চলছে প্রশাসনের নাকের ডগাতেই। এটা বন্ধ করা কর্তৃপক্ষ চাইলে খুব বেশি কঠিন হওয়ার কথা না। অ্যাটলিস্ট এটা একটা গ্রহণযোগ্য মাত্রায় নামিয়ে আনা সম্ভব।
পূর্বাঞ্চলের তেল চুরির সবচেয়ে বড় স্পট তাহলে কোড্ডা। অনুসন্ধানের জন্য রেলের তেল চুরির সবগুলো স্পটে নজর রাখতে গেলে কয়েক মাস লেগে যাবে। তাই অনুসন্ধানের ক্ষেত্র হিসেবে তেল চুরির সবচেয়ে বড় স্পট কোড্ডাকেই বেছে নিল তালাশ টিম। এখানেই ট্রেন থেকে তেল নামানো হয়। গত রাতেও নামানো হয়েছে এমন তথ্য পাওয়া গেল ঘটনাস্থল থেকেই। চারপাশে খুঁজে একটা তেলের ড্রামও পাওয়া গেল। গন্ধই বলে দিচ্ছে এটা ডিজেলের ড্রাম। ড্রামটিকে গড়িয়ে নামানোর আলামত স্পষ্ট। এই চিহ্ন অনুসরণ করলে নিশ্চয়ই কোথা থেকে আনা হয়েছে সে জায়গাটা চিহ্নিত করা যাবে। উৎস রেল লাইনের পাশের এই ঝোপঝাড়। এখানেই ড্রাম রেখে পাইপ দিয়ে রেলের ইঞ্জিন থেকে জ্বালানি তেল নামায় তেল চোরাই চক্র। পরদিন তালাশ টিমের কাছে আগাম তথ্য আছে। আজ দুপুরে একটা বিশেষ ট্রেন আখাউড়া আসবে, যে ট্রেন থেকে কয়েক ড্রাম তেল চুরি হবে। তালাশ টিমের একজন ছদ্মবেশে সেখানে অবস্থান নিল, কিন্তু সোহরাবের লোকজনের চোখ এড়ানো গেল না। তাই কিছুটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হলো। ট্রেন আসলো, থামলো, কিন্তু এখানে ট্রেন থামার কথা নয়। মাত্র 5 থেকে 6 মিনিটে এই ঘটনা শেষ। 2 ড্রাম, তার মানে প্রায় 500 লিটার তেল নামানো হয়ে গেছে। রেলের তেল চুরি নিয়ে আগের পর্বের অনুসন্ধানে আমরা জানিয়েছিলাম যে এই চক্রের বেশিরভাগ সদস্যেরই পারিবারিক ব্যবসা এটা। ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা গ্রামের সোহরাবেরও এটা পারিবারিক ব্যবসা। আগে তার বাবা করেছে, আর এখন সে আর তার ছোট ভাইরা মিলে এই তেল চুরির সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা গ্রামের তেল চোরাই চক্রের নেতৃত্বে এক সময় ছিল সেলিম ফকির। বয়স বেড়ে যাওয়ায় চোরাই তেল ব্যবসার হাল ধরেছে সেলিম ফকিরের ছেলে সোহরাব। সাথে আছে তার ভাই ইসহাক আর মুরাদ ওরফে বাবু। সোহরাবের বেতনভুক্ত রতন কাজী, সুবার, সাচ্চু, শাহিন সোহরাবের বেতনভুক্ত ক্যাডার। তেল চুরির কাজে কেউ বাধা দিতে এলে সশস্ত্র হামলা করে শাহিন। শামীম আর লিটন। স্থানীয় প্রশাসন এবং সাংবাদিক ম্যানেজ করার জন্য সোহরাবের নিযুক্ত 2 জন উপদেষ্টা। সোহরাব চক্রের একজন তালাশ টিমের কাছে ভেতরের সবকিছু ফাঁস পড়ল। 10 থেকে 12 বেডের দৈনিক। এরা 10,000 টাকা ড্রাম কিনে 15,000 টাকার ড্রাম বিক্রি করে। সাধারণ মানুষ মুখ খোলে না কেন? মুখ খোলেন না ভয়ে, কারণ বড় গোষ্ঠীর ছেলে, প্রভাব বেশি, যার কারণে অন্য গোষ্ঠীর লোকজন বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। আখাউড়া থানা, জিআরপি, নিরাপত্তা, বেঙ্গল, ডিবি, র্যাব এবং বিডিআর, এই সবগুলা ব্রাঞ্চে কিনে নেওয়া হয়েছে, মান্থলি করে নেওয়া হয়েছে। রেলের তেল চুরি এই সংক্রান্ত কোনো অভিযোগ অ্যাকচুয়ালি আমার কাছে আসেনি। জিনিসটা অবগত হলাম, এখন থেকে আমি ওখানে স্পেশাল চেকপোস্টের ব্যবস্থা করব, প্রশাসনের উপরে নজরদারি বাড়াবো, এমনকি মনিটর করব তারা এই অপকর্মের সাথে খুব জড়িত আছে কিনা। তেল চুরির সিন্ডিকেটের এক সদস্য বলছে পুলিশকে হাতে রেখেই এই ব্যবসা করতে হয়, আর পুলিশ বলছে কোনো অভিযোগ নেই। এই দুই কথার মধ্যে এক ধরনের সামঞ্জস্য আছে, আর আমাদের অনুসন্ধানের অভিজ্ঞতা বলছে দুই পক্ষের মধ্যে যদি এমন সামঞ্জস্য থেকেই থাকে তাহলে তো কোনো অভিযোগ আসারই কথা নয়। বাংলাদেশ পুলিশের রেলওয়ে রেঞ্জের ডিআইজি এস.এম. রুহুল আমিন রেলের তেল চুরি ঠেকাতে যেসব প্রতিবন্ধকতা আছে সেসব নিয়ে কথা বললেন তালাশ টিমের সাথে। এই পর্যন্ত তেল কম পড়ার জন্য কোনো ট্রেন কোথাও বন্ধ হয়নি। তাহলে তেলটা চুরি করা হচ্ছে কিভাবে? তাহলে রেশনিংটা, তেলের যে মেজারমেন্টটা, মানে কতটুকু চলার জন্য কতটুকু তেল লাগবে, ওই হিসাবেই গোলমাল আছে। হিসাবটা অনেক বেশি করে দেখানো আছে। হিসাবটা যদি প্রপারলি করা হতো এবং সে অনুযায়ী যদি রেশনিং করা হতো তাহলে তো চুরি হলে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কথা। রেলের তেল চুরি রোধে 2011 সালে একটি তদন্ত কমিটি গঠিত হয়। সেই কমিটির তদন্ত প্রতিবেদনে চুরি ঠেকাতে কিছু সুপারিশও আসে। প্রথম সুপারিশ হলো রেলে ব্যবহৃত ডিজেলের রং প্রচলিত ডিজেলের রঙের চেয়ে আলাদা করা। তাতে মামলা প্রমাণ ও দোষীদের শাস্তি নিশ্চিত করা যাবে। তদন্ত কমিটি